আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে তলিয়ে গেছে সড়ক, বিপাকে পড়েছেন শিক্ষার্থী সহ পথচারীরা। বৈরী আবহাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 3টি ফ্লাইট। রেললাইনে পানি জমে থাকায় প্রায় 800 যাত্রী নিয়ে 16 শহরে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। পরবর্তীতে ওই ট্রেনের যাত্রা বাতিল করা হয়। টানা বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরেবাংলা নগর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি পানিতে ডুবে আছে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে থানচি উপজেলার বিভিন্ন স্থানে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাড়িটা পাহাড় উপরে, নিচু তলি, বৃষ্টি দিলে নিচু চলে যাবে। এখানে যারা ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যেতে বলছি। আমরা এখন আসলে সচেতনমূলকভাবে মাইকিং করছি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু আসলে ইতিমধ্যে ডুবে গেছে এবং আজ সকাল থেকে কিন্তু একেবারেই ভারী বর্ষণ হচ্ছে, যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সব কিছুই কিন্তু আসলে সব কলেজের পরীক্ষায় কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা কিন্তু আসলে স্থগিত ঘোষণা করেছেন। গতকাল রাতে একটি ঘোষণায় তারা বলেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সব কলেজের এইচএসসি এবং সমমানের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে গতকাল দুজন নিহত হয়েছেন দেওয়াল দোষে, একজন চট্টগ্রাম নগরীতে এবং আরেকজন রাঙ্গুনিয়াতে যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু মহিলা এবং তার ছেলে এবং আরেকজন কিন্তু আহত হয়েছেন এবং একই সাথে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান উঠানামা কিন্তু বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে কিন্তু আসলে এই মুহূর্তে রেল চলাচল বন্ধ রয়েছে এবং একই সাথে গতকালকে প্রায় 800 যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 16 শহর নগরীতে আটকা পড়ে। যেহেতু অতিবৃষ্টির কারণে পানির লাইন রেল লাইন কিন্তু আসলে পানির নিচে চলে গিয়েছিল, সেই জন্য কিন্তু এই পর্যটক এক্সপ্রেস বন্ধ ছিল এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরে রেললাইন প্রতিমন্ত্রী কিন্তু ওই জায়গাটি পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু অতিবৃষ্টি হচ্ছে এবং অতিবৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত নির্মাঞ্চল আছে সেগুলি কিন্তু এখনো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তবে সবকিছু মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এই মুহূর্তে বলা যায়। তবে যদি এই পরিমাণ বৃষ্টি থেকে থাকে তাহলে কিন্তু যে সমস্ত নির্মাঞ্চল আছে সেগুলি কিন্তু আরো তলিয়ে যাবে বলে মনে করছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে বান্দরবানের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর সহ বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর সাথে সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের সমমানী পরীক্ষার কথা ছিল, তবে বন্যার কারণে আসলে পরীক্ষাটিও স্থগিত রাখা হয়েছে। আর একটি বিষয় আপনি জানিয়ে রাখি, বান্দরবানের রুমা
রুমা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসার কারণে আসলে রুমার সাথে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আরেকটি যারা বন্যা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে ওইসব এলাকার যারা ক্ষতিগ্রস্ত আছে তারা আসলে বিভিন্ন আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে, অবস্থান নিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে বান্দরবানের 60টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা বন্যা ক্ষতিগ্রস্ত এবং প্লাবিত এলাকাগুলোর যারা ক্ষতিগ্রস্ত তারা আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য অবস্থান করার জন্য জেলা প্রশাসক থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাহাড়ি এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ের পাদদেশে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি হেডম্যান কারবারি তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তারা যেন এই আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। তবে জেলা সদরের সাথে সারা বাংলাদেশে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। চিন্তা এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। 31 জুলাই পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তারাও স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ভোট দেওয়ার এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তরুণরা। তরুণ ভোটাররা নির্বাচন শান্তিপূর্ণ দেখতে চান। একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে তরুণ জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব চান তারা। আতিকা রহমানের রিপোর্ট। দেশে এখন মোট ভোটার 12,83,23,240 জন। পুরুষ ভোটার 6,52,12,731 জন। নারী ভোটার 6,31,09,266 জন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 31 জুলাই পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইসি সচিব বললেন, তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। 31 জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন তারাই ভোট দিবেন বা প্রার্থী তার ব্যাপারটা। যারা ভোটার হননি, 18 বছর হয়ে গেছে ভোটার হননি, আপনারা ভোটার হন, ভোট তো দিতে হবে। তরুণরা বলছেন, ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক চর্চার সুযোগ পাবে তারা। আমাদের শুনে খুবই ভালো লেগেছে যে 18 বছর বয়সে আমরা ভোট দিয়ে আমাদের পছন্দের মতো প্রার্থীকে জয়লাভ করতে পারবো। স্থানীয় নির্বাচনে আমরা এমন একজন যোগ্য প্রার্থীকে চাই যারা আমাদের সেবা করতে পারবে। আমরা এমন কোনো প্রার্থীকে দেখতে চাই যাকে আমরা আমাদের সবসময় প্রয়োজনে হাতের কাছে পাবো। আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই এবং তরুণদের অগ্রাধিকার দেখতে চাই। শুধু ভোটার নয়, নির্বাচনে প্রার্থী হতেও আগ্রহী অনেক তরুণ। 24 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বেড়েছে। তরুণ জনপ্রতিনিধিদের মধ্যে সংখ্যা বৃদ্ধির প্রত্যাশাও তাদের। তাদের যেই ওপিনিয়ন সেটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ হবে। 24-এর পরে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যে তরুণরা যে ভূমিকাটাও রাখছে, আমরা চাই স্থানীয় নির্বাচনে যেন তরুণরা যেন আগে আসে। চাই যে তরুণ কোনো প্রার্থী যেন দাঁড়ায় এবং সে যোগ্য এবং সৎ ব্যক্তি যেন হয়। আগামী স্থানীয় নির্বাচনে তরুণদের নেতৃত্ব এগিয়ে আসুক এবং তরুণরা নেতৃত্ব দিক। সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবি তরুণ ভোটারদের। আতিকা রহমান, RTV, ঢাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গত 6 মাসে 108টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 130 জন এবং আহত হয়েছেন 83 জন। পুলিশ সূত্রে জানা যায়, পর্যাপ্ত বিশ্রামে না থেকে ঘুম নিয়ে গাড়ি চালানো, সড়কে শৃঙ্খলা না মানা, অদক্ষ চালক ও উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এসব দুর্ঘটনার প্রধান কারণ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আবরার মাহি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 108টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি 36টি দুর্ঘটনায় 39 জনের প্রাণহানি হয়েছে মে মাসে। এতে একদিনেই মৃত্যু হয় 18 জনের। জেলাটিতে বেড়েছে ট্রেন দুর্ঘটনাও। গেল 6 মাসে ট্রেনে কাটা পড়ে নিহত হন 18 জন। দুর্ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সচেতন মহলের। ড্রাইভাররা হেল্পারদের হাতে গাড়ি তুলে দেয়, এরা হচ্ছে অদক্ষ চালক, এই জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। এছাড়া রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা, গাড়ি চালানোর সময় তারা মোবাইল ফোনে কথা বলে, এসবের কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। আরেকটা বিষয় আছে যে অনেক সময় দেখা যায় যে তারা ঘুমিয়ে পড়ে। ছেলেরা যারা মোটরসাইকেল চালায়
তাদের আসলে ড্রাইভিং লাইসেন্সও নাই, তাদের কোনো দক্ষতাও নাই, এই কারণে এই দুর্ঘটনা বেশি ঘটে। কাগজপত্র দেখতে হবে, দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালাইতে হবে, তাহলে রাস্তায় দুর্ঘটনা কম হবে। এদিকে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে যানবাহন চালানো, সড়কে পর্যাপ্ত জায়গা না থাকা এবং অদক্ষ চালকের বেপরোয়া গতিতে যান চালানোকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখছেন পুলিশের এই কর্মকর্তা। অধিকাংশ ড্রাইভারই পর্যাপ্ত বিশ্রাম পায় না নিয়ে তারা কিন্তু রাস্তায় ঘুম চোখে গাড়ি চালায়। রাস্তার যে পরিমাণ প্রশস্ততা থাকার দরকার সেই পরিমাণ প্রশস্ততা নাই, অথবা কোনো কোনো জায়গাতে বাঁক আছে। এই সকল কারণে অ্যাক্সিডেন্ট হয়। সড়ক দুর্ঘটনা রোধে আইনের যথাযথ প্রয়োগ সহ চালক ও যাত্রীদের সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আবরার মাহি, RTV। দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনটি নানাবিধ সমস্যায় জর্জরিত। নামমাত্র চালু থাকলেও নেই ন্যূনতম যাত্রী সেবা। যাত্রী ছাউনি, বসার স্থান ও টয়লেট ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। এছাড়া দীর্ঘদিন ধরে এই স্টেশনে ঢাকার কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। হিলি থেকে মোহাম্মদ আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুরের হিলির এই ঐতিহ্যবাহী রেল স্টেশনটি ব্রিটিশ আমলের, তবে ঐতিহ্য থাকলেও বর্তমানে এর অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে নেই কোনো কার্যকর যাত্রী ছাউনি, বসার স্থান ও টয়লেট ব্যবস্থা। হিলি একটি আন্তর্জাতিক স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিদিন ব্যবসা বাণিজ্য ও চিকিৎসার প্রয়োজনে শত শত মানুষ রাজধানী ঢাকায় যাতায়াত করেন। অথচ হিলি স্টেশনের ওপর দিয়ে একতা ও কুড়িগ্রাম এক্সপ্রেসের মতো একাধিক আন্তনগর ট্রেন প্রতিদিন চলাচল করলেও এখানে নেই কোনো যাত্রা বিরতি। এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না। আমাদের দোকানপাট, চলাফেরা, ব্যবসা বাণিজ্য আমাদের খুবই অসহায়। ঢাকাগামী ট্রেনগুলো যদি আমাদের এখানে থামতো তাহলে আমাদের অনেক সুবিধা হইতো যে কোনো পড়াশোনার কাজে যাওয়ার জন্য। আমরা আশা করব ট্রেনটা দ্রুত সময়ের মধ্যে হিলিতে যদি দাঁড়ায় তাহলে আমাদের বাণিজ্যিকভাবে এবং হিলির মানুষের জন্য অনেক উপকার হবে। পূর্বে এই স্টেশনে মালবাহী ট্রেনের মাধ্যমে বিভিন্ন পণ্য আসত, যা বর্তমানে পুরোপুরি বন্ধ। এতে করে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরাও পড়েছেন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে। জীবন জীবিকার একমাত্র পথই হলো হিলিপোর্ট। সেই কারণে এই র্যাক এখানে না দাঁড়ানোর জন্য অনেক মানুষ বেকার হয়ে গেছে এবং আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। স্টেশনটির জরাজীর্ণ অবস্থার পাশাপাশি রয়েছে তীব্র জনবল সংকট। তবে রেলওয়ের এই কর্মকর্তা জানালেন দ্রুতই হবে সমস্যার সমাধান। 2 জন অন্তত স্টেশন মাস্টার, 2 জন বুকিং, 6 জন পয়েন্টসম্যান এবং 2 থেকে 3 জন গেটম্যান থাকলে আমরা যথেষ্টভাবে চালাতে পারবো। বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশাসনকে আমাদের চাওয়া পাওয়াগুলো জানাই। হয়তোবা হয়ে যাবে সামনে, আমরা আশাবাদী। রেল স্টেশনের আধুনিকায়ন, দ্রুত সংস্কার এবং ঢাকার ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যাপ্ত সারের সংকটে দিশেহারা হয়ে পড়েছেন চা চাষিরা। প্রয়োজনীয় সার না পাওয়ায় ভরা মৌসুমেও বাগানিরা চা পাতার সঠিক পরিচর্যা করতে পারছেন না। বাধ্য হয়ে অনেকেই চা বাগানে কম সার ব্যবহার করছেন, যার প্রভাব পড়ছে উৎপাদনে। চা বোর্ড বলছে চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি ও এমওপি সারের ব্যাপক ঘাটতি থাকায় তৈরি হয়েছে এই সংকট। পঞ্চগড়ের তেঁতুলিয়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে এ নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের উত্তরাঞ্চলের চা বাগানগুলোতে চলছে চা সংগ্রহের ভরা মৌসুম। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সমতল অঞ্চলের চা বাগানে প্রয়োজনীয় সারের অভাবে চরম বিপাকে পড়েছেন চাষিরা। লোকার, লাল মাকড় সহ নানা রোগবালাইয়ের আক্রমণে মরে যাচ্ছে চা পাতার গাছ। চাহিদা অনুযায়ী সার ও কীটনাশক না মেলায় চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আমরা তো আসলে অ্যাকচুয়ালি সার পাই না, আপনার ইউরিয়া সার, টিএসপি, পটাশ এগুলো খুব ঘাটতি আমাদের। সময় মতো সার দিতে পারি না আমরা চা খেতে। সরকারি সার ওইভাবে পায় না, কিন্তু হয়তো অন্য জায়গায় হচ্ছে বিলেক দিয়ে কিনতে হয় বেশি টাকা দিয়ে। যদি আমরা সঠিকভাবে সারটা আমাদের চায়ে প্রয়োগ করতে পারি এবং যদি আমরা সঠিকভাবে আমাদের নির্দিষ্ট কোনো বিএস কিংবা আমাদের নির্দিষ্ট কোনো সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের চায়ের পরামর্শদাতা থাকতো, তাহলে আমাদের চাটার জন্য আরও চারিদিক দিয়ে সুবিধা হইতো এবং আমরা ফলন আরো বৃদ্ধি করতে পারতাম। শিল্প সংশ্লিষ্টরা বলছেন ঊর্ধ্বতন মহলে জানিয়েও সারের দেখা পায়নি তেঁতুলিয়ার চাষিরা। পঞ্চগড়ের যে চা শিল্পটা আছে এটা প্রায় ধ্বংসের পথে। চা বাগানে তারা সার ব্যবহার করতে পারতেছে না। যদি গভর্নমেন্ট এই ব্যাপারে পদক্ষেপ নিত তাহলে মনে হয় আরো চা উন্নত হইতো, আরো মানুষের কৃষক চা পর্যাপ্ত পরিমাণে
উৎপাদন করত। উপজেলার কৃষি কর্মকর্তা বলছেন, ধানের জন্য সার বরাদ্দ থাকলেও চা বাগানের জন্য আলাদা বরাদ্দ দেয়নি সরকার। আমাদের রূপা আমনের লক্ষ্যমাত্রা 11,240 হেক্টর, 11,240 হেক্টর জমি আবাদের জন্য এই সার আমাদের পর্যাপ্ত। কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, চায়ের জন্য আলাদা কোনো সারের বরাদ্দ নেই। উত্তরবঙ্গে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় 9,500 চা বাগান রয়েছে। গত বছর 10 কোটি কেজি সবুজ চা পাতার উৎপাদন হয়েছে এখানে, যা দেশের মোট উৎপাদনের 22%। দ্রুত সার সংকটের সমাধান না করলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।